ইভা ভার্সিটির ক্যান্টিনে বসতে গিয়ে প্যান্ট ছিঁড়ে গেল। পেছনের উপর থেকে গায়ের জামা সরিয়ে দেখলো অনেকখানি ছিঁড়ে গেছে। পেছনে তো ছিঁড়েছে, একেবারে মাঝ বরাবর ছিঁড়ে গেছে। ক্যান্টিনের সবাই হাসাহাসি করছে। সাইফুল, বাবু, ফাহিম, রেশমি, রোশনি সবাই হাসছে। শুধু মন খারাপ করে বসে আছে মুন্না। এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাসাহাসি করাটা মোটেও উচিত না। মুন্না মনে মনে ভাবছে, আজকে যদি ওর জায়গায় আমার এরকম প্যান্ট ছিঁড়ে যেত তখন আমার অবস্থা কি হতো। ছেলে হলে তো যেমন তেমন। ইভা ভীষণ লজ্জা পেল। ইচ্ছা করছিল মাটি ফাঁকা করে মাটির ভেতরে ঢুকে যেতে। মুন্না বসা থেকে এসে নিজের গায়ের শার্টটি খুলে ফেললো। সবাই হাসি বন্ধ করে মুন্নার দিকে তাকিয়ে রইল। তারপর শার্টটি খুলে ইভাকে জড়িয়ে দিল। ইভা অবাক হয়ে মুন্নার কর্মকাণ্ড দেখতে লাগলো। সাথে সবাইও মুন্নার এমন কাণ্ডে হতবাক হলো। মুন্না শার্টটি পরিয়ে দিয়ে সোজা চলে গেল। ইভা তখনও ঠায় দাঁড়িয়ে রইল। বাবু বলল, গরিবের ছেলে 2 টাকা দামের শার্ট, তাই পরিয়ে দিতে পেরেছে। আমাদের মতো যদি 6-7 হাজার টাকা দামের শার্ট হতো জীবনেও পরিয়ে দিত না। রোশনি বলল, মুন্না গরিব, তার 600 টাকা দামের শার্টের যে মূল্য আজ দিয়েছে তোদের 6,000 টাকা দামের শার্টেরও অমন মূল্য নেই। সাইফুল বলল, এ কথা কেন বললি? রোশনি বলল, মুন্না যখন নিজের শার্ট খুলে এবার সম্মান বাঁচিয়েছে তখন তোদের 6-7 হাজার টাকা দামের শার্ট কোথায় ছিল? ফাহিম বলল, মানলাম আমাদের 6-7 হাজার টাকা দামের শার্ট আমরা খুলে ইভাকে পরিয়ে দেইনি, কিন্তু তোদের গায়ে তো ওড়না ছিল, তোরা কেন ওই ওড়না পরিয়ে দিসনি? সাইফুল বলল, আমরা ছেলেরা না হয় চুপ ছিলাম, তোরা মেয়েরা কেন একটা মেয়ের সম্মানে এগিয়ে আসিসনি? ওরা যখন কথাগুলো নিয়ে বার্গেনিং করছিল তখনই ইভা চুপচাপ দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে তার কি করা উচিত সেটাই ভেবে পাচ্ছে না। রোশনি বলল, ওদের সাথে অহেতুক তর্ক করে লাভ নেই, ওরা এক একটা বন্ধু নামের লাফাঙ্গা, চল আমরা ক্লাসে চলে যাই। বলেই রেশমি ও রোশনি মিলে ইভাকে টেনে নিয়ে চলে গেল। বাবু বলল, আচ্ছা তোরা কি ইভার ভিতরে কিছু দেখেছিস? সাইফুল বলল, আমি না দেখলেও ইভাকে নিয়ে কল্পনা করে প্রতি রাত্রে আমি বিছানা ভেজাই। বাবু বলল, ইভা আমার কল্পনার রানী, তোরা ওকে নিয়ে স্বপ্ন দেখবি না, যে ওকে নিয়ে স্বপ্ন দেখতে আসবে আমি তাকে শেষ করে দিব। বলে বাবু চলে গেল। ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন মমিন সাহেব এবং ইমা বেগম। ইমা বেগম বলল, একটু কলেজের দিকে গিয়ে দেখো না, মেয়েটা এখনো আসছে না কেন? মমিন সাহেব বলল, তোমার মেয়ে কি এখনো ছোট? ম্যাচিউর্ড একটা মেয়ে, হয়তোবা বন্ধু বান্ধবের সাথে কোথাও গিয়েছে, দেখবে ঠিক টাইমে চলে আসবে। অনেকগুলো কল দিয়েছি, রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। এমন সময় কলিং বেল বেজে উঠলো। ইমা বেগম গিয়ে দরজা খুলে দিল। ইভার পরনে একটা শার্ট দেখে ইমা বেগম বলল, এটা কি পরেছিস? ইভা কোনো কথা না বলে ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে তখনও মমিন সাহেব বসা ছিল। ইভাকে উদ্বিগ্ন অবস্থায় দেখে মমিন সাহেব বলল, কিরে মা, এতক্ষণ কোথায় ছিলি? ইভা কোনো কথা বলছে না, চুপ করে সোফার উপরে বসে রইল। কিরে মা, তোর কি কোনো সমস্যা হয়েছে? এটা কোন ছেলের শার্ট? নীরবতা ভেঙে ইভা বলল, বাবা তোমাকে কত বোঝাবো, সস্তার 3 অবস্থা। মমিন সাহেব বললেন, আবার কি হয়েছে মা? তুমি রাতকানা দর্জি মোর্শেদ আঙ্কেলের ওখানে কাপড় সেলাই করো, সে ঠিক মতো চোখে দেখে না। এই যে আমার কলেজ ড্রেসের প্যান্ট সেলাই করেছে, দিয়েছে মাত্র 1 সেলাই, যার কারণে আমি বসতে গিয়ে প্যান্টটা ছিঁড়ে গেছে। কলেজে আমার মান সম্মান সব শেষ। ইমা বলল, তোর বাবার কথা আর বলিস না, রাতকানা মোর্শেদ দর্জি তোর বাবাকে যে কি তাবিজ করেছে, আমি বারবার বলি তার কাছে আমার কোনো কিছু সেলাই করব না। ওই যে দেখ এই ব্লাউজটা 1 হাতা ছোট করে ফেলেছে আর 1 হাত বড় করে ফেলেছে। মমিন সাহেব বলল, আসলে সে আমার বন্ধু মানুষ, এই কারণে আমার ঘরের সব সেলাইয়ের কাজ তাকে দিয়ে করাই। ইভা বসা থেকে উঠে বলল, ফারদার আমার কোনো কাপড় ওনার কাছে সেলাই করবে না। বলে ইভা চলে গেল। রাতে ইভা খাওয়া দাওয়া শেষ করে খাটে শুয়ে রয়েছে। কিছুতেই তার ঘুম আসছে না। চোখের উপর ভাসছে প্যান্ট ফেটে যাবার দৃশ্য। সবাই কেমন করে হাহা করে হেসে উঠেছে। কথাগুলো যখনই মনে পড়ছে তখনই তার ঘুম ভেঙে যাচ্ছে। এত বড় অপমান সে জীবনে হয়নি। আবার চোখে ভাসছে মুন্না এসে নিজের শার্ট খুলে তাকে পরিয়ে দিয়েছে সেই দৃশ্য। মুন্না না থাকলে তার যে কি অবস্থা হতো। ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন 2:45। কাল যে কলেজে তার জরুরি অ্যাসাইনমেন্ট রয়েছে, তাই নিজের সাথে জোর করে ঘুমানোর চেষ্টা করলে ইভা। পরদিন সকালবেলা ইভা হাতে একটা ফুল আর মুন্নার শার্টটা একটা শপিং ব্যাগে নিয়ে কলেজে গিয়ে মুন্নাকে খুঁজতে লাগলো। কলেজের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে মুন্নাকে দেখেছে কিনা। এভাবে কয়েকটা সিঁড়ি উঠার পরে সামনে পড়লো বান্ধবী রোশনি। রোশনিকে দেখে ইভা বলল, আচ্ছা রোশনি, মুন্নাকে দেখেছিস? বিজ্ঞান অনুষদের দিকে যেতে দেখেছি, তোকে অসংখ্য ধন্যবাদ। বলেই ইভা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল। রোশনি নিচের দিকে নেমে গেল। ইভা বিজ্ঞান অনুষদের সামনে এসে দেখতে পেল মুন্না সিঁড়িতে বসে বসে পড়ছে। ইভাকে দেখে মুন্না দাঁড়িয়ে গেল। ইভা মুন্নার সামনে এসে ফুলটি মুন্নার হাতে দিয়ে বলল, আমার সম্মান বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই নাও তোমার শার্ট। বন্ধুর জন্য বন্ধু কিছু করলে ওখানে ধন্যবাদ দিতে হয় না। একই ফ্যাকাল্টির স্টুডেন্ট হিসাবে তোমার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। এর মধ্যে রোশনি ক্যান্টিনে এসে দেখতে পেল সাইফুল এবং বাবু ক্যান্টিনে বসে চা খাচ্ছে আর সিগারেট টানছে। রোশনিকে দেখে বাবু বলল, বান্ধবী বস বস, চা চলবে নাকি? রোশনি বলল, চা খাওয়ার জন্যই তো ক্যান্টিনে আসলাম। মধুদা, রোশনিকে একটা ভালো করে চা করে দাও। বাবু ভাই, তোমার পাখি তো মনে হয় ফুরুত। বাবু বলল, ফুরুত মানে? একটু আগে ইভাকে দেখলাম একটা ফুল এবং গিফট হাতে মুন্নাকে খুঁজছে। রোশনির কথা শুনে বাবু রেগে গিয়ে বলল, অসম্ভব, ইভা ফুল শুধু আমাকে দিবে আর কাউকে না। রোশনি, তোমার কথা যদি সত্য হয় তাহলে ওই ফকিন্নির বাচ্চা মুন্নার আজকে হচ্ছে কলেজের শেষ দিন। আচ্ছা তার আগে বলো ইভা কোন দিকে গেল?
গেছে বিজ্ঞান অনুষদের দিকে। বাবু বিজ্ঞান অনুষদের দিকে চলে গেল। সাইফুল রোশনিকে উদ্দেশ্য করে বলল, দিলি তো পাগলটার মটকা গরম করে, না জানি আজ মুন্নার কি অবস্থা করে। বাবু বিজ্ঞান অনুষদের কাছাকাছি আসতে দেখলো ইভার মুন্না দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছে। বাবু কোনো কথাবার্তা না বলে মুন্নাকে গিয়ে একটা লাথি মেরে ফেলে দিল। তারপর বাবু বলল, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার পাখির দিকে হাত বাড়াস। ইভা গিয়ে মুন্নাকে টেনে তুলল। ইভা বলল, বাবু তুমি কাজটা মোটেও ভালো করছো না, তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলবো। ইভা মুন্নাকে বলল, মুন্না তুমি কিছু মনে করো না, ব্যাপারটা আমি দেখছি। বলে ইভা বাবুর হাত ধরে টানতে টানতে ক্যান্টিনের দিকে নিয়ে গেল। ক্যান্টিনে এসে ইভা বলল, এখানে বসো। বাবু একটা চেয়ারে বসলো। ইভা আর একটা চেয়ারে বসে বলল, আমি কি তোমার জন্য কলেজেও আসতে পারবো না? তুমি কলেজে না আসলে তো আমিই কলেজ ছেড়ে দিব। তুমি তো জানো আমি তোমাদের 3 ব্যাচ সিনিয়র ছিলাম। শুধুমাত্র তোমাকে দেখে তোমার সাথে পড়ার জন্য আমি 3 ইয়ার্স ড্রপ করেছি। বাবু দিস ইজ টু মাচ। সবকিছুর উপর জোর চললেও মনের উপর জোর চলে না। আমি তোমাকে জোর করতে বলছি না, তুমি তিলে তিলে শুধু তোমার মনে আমাকে একটু জায়গা করে দাও, বাকিটা আমি সামলে নেব, সেটা দেখা যাবে। তবে আমাকে কথা দাও তুমি আমার জন্য আর কারোর সাথে ঝগড়া করবে না। তাহলে তুমিও কথা দাও, আগামী 10 তারিখ তোমার বার্থডে আমার পছন্দের হোটেলে সেলিব্রেট করব। ঠিক আছে, তবে সবাইকে দাওয়াত দিতে হবে, ইভেন মুন্নাকেও। তুমি চাইলে মুন্না কেন, মুন্নার মা বাবাকেও দাওয়াত দিব। থ্যাংক ইউ দোস্ত, আমি এখন যাই, আমার ক্লাস শুরু হয়ে যাবে। বলে ইভা চলে গেল। বাবু মুচকি হেসে বলল, আমি জানি ইভা তুমি মুন্নার প্রেমে পড়েছ এবং আমি কখনোই তোমাকে পাবো না, তাই আমার ডিসিশন আমিই নেব। আগে তো বার্থডে পার্টিতে আসো। আজ 10 তারিখ, ইভার বার্থডে, তাই মুন্না খুব সেজে গুজে হাতে একটা গিফট বক্স নিয়ে কলেজে এসেছে। কলেজের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে সামনে পড়লো রেশমি। রেশমিকে দেখে মুন্না বলল, আরে দোস্ত ইভাকে দেখেছিস? আমিও তো ইভাকে খুঁজছি, আজ তার বার্থডে, আমি তাকে ট্রিট দিব। আমি গিফট নিয়ে ওকে খুঁজছি, কোথাও পাচ্ছি না, চলো ক্যান্টিনের দিকে গিয়ে দেখি। ওরা ক্যান্টিনের দিকে যাবার জন্য পা বাড়াতেই সামনে পড়লো সাইফুল। সাইফুলকে দেখে মুন্না বলল, সাইফুল ইভাকে দেখেছো? ইভার চিন্তা মাথা থেকে ফেলে দাও। কেন বলো তো? ইভা এখন বাবুর খাঁচার পাখি। মানে আজ ইভার বার্থডে সেলিব্রেশন করার জন্য বাবু ইভাকে নিয়ে ইপ্তি হোটেল ইন্টারন্যাশনালে রুম নিয়েছে। বার্থডে সেলিব্রেশন করার জন্য হোটেলে রুম নিয়েছে কেন? আরে বোকা বুঝিস না, বার্থডে সেলিব্রেশন না, এটা হবে বেড ডে, মানে বিছানা সেলিব্রেশন করে হাসতে লাগলো সাইফুল। মুন্না বুঝতে পারলো আজ ইভার অনেক বড় ক্ষতি হতে চলেছে, তাই গিফট বক্সটা রোশনির হাতে দিয়ে ইপ্তি হোটেল ইন্টারন্যাশনালের দিকে চলে গেল। বাবু ইভা একটা খাটের উপরে বসে আছে। ইভা বলল, দোস্ত তুই বলেছিলি এখানে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসবে, কিন্তু রুমে এসে দেখলাম তুমি ছাড়া আর কেউ নেই। বাবু বলল, তোমার আমার পৃথিবীতে অন্য কেউ থাক সেটা আমি সহ্য করতে পারি না, তাই কাউকে ইনভাইট করিনি। কাজটা তুমি মোটেও ভালো করনি, কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা আমার আছে। তুমি মনে করেছো আমাকে ঘুমিয়ে রেখে মুন্নার সাথে প্রেম করবে আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? তা হবে না। তুমি কি বলতে চাও? আমি তাই বুদ্ধি করে তোমার কেক কাটার আগে ফিতা কাটার জন্য এখানে নিয়ে এসেছি। বলেই বাবু যখন ইভাকে ধরতে যাবে এমন সময় মুন্না এসে বাবুকে লাথি মেরে খাটের উপর থেকে ফেলে দিল। বাবু বলল, তোর এত বড় সাহস, আমার গায়ে হাত দিয়েছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। বলে যখন মুন্নার দিকে তেড়ে গেল অমনি মুন্না কয়েকটি ঘুষি দিয়ে বাবুকে ফ্লোরে ফেলে দিল। তারপর বলল, সেদিন ইভার দিকে তাকিয়ে আমি তোকে ছেড়ে দিয়েছিলাম, না হয় তোর মতো বাবুকে কিভাবে কাবু করতে হয় সেটা মুন্নার ভালো করেই জানা আছে। ইভা মুন্নাকে জড়িয়ে ধরে বলল, শোনো বাবু, দুটি পবিত্র মনের ভালোবাসার মাঝখানে যখনই তোর মতো কোনো ভিলেনের আবির্ভাব হয় তখনই তাকে পরাজিত হয়ে শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাতে হয়। বন্ধুরা, এভাবেই শুরু হয় দুটি পবিত্র মনের ভালোবাসা। ভালোবাসা চিরন্তন শাশ্বত, কালে কালে ভালোবাসা এসেছে, আছে এবং আসবে। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয় পর্ব দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আপনার মতামতের উপর ভিত্তি করে দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই এই পেজে হাজির হব। আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার অনুরোধ রইল। ধন্যবাদ।